নমস্কার, শুরু করছি এসডিটিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন। আমি মোতাহার হোসেন। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে যিনি রয়েছেন ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য। ডাক্তারবাবু, প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসতে চলেছি সেটা হচ্ছে যে এই যে রক্তদান, যেহেতু আপনি ব্লাড ব্যাংকের দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিন আমরা বিভিন্ন যে রক্তদান শিবিরগুলো হয় সেখানে দেখি আপনারা অক্লান্ত পরিশ্রম করেন এবং বেশিরভাগ শিবিরেই আপনাকে পাওয়া যায়। তো এই যে রক্তদান একটা মহৎ দান, মহৎ কাজ। তো সেই ক্ষেত্রে বর্তমান যারা প্রজন্ম তাদের মধ্যে এই রক্তদানের যে একটা আগ্রহ বা রক্তদান করার যে একটা মানসিকতা, সেটা ঠিক কোন পর্যায়ে, মানে কীরকম? আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন মানে কয়েক হাজার ক্যাম্পে আপনি গেছেন বা করছেন কন্টিনিউ। হ্যাঁ, দেখুন, এটা সত্যি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় একদম পারফেক্ট ফর দিস টাইম আর কি। কারণ আগেকার তুলনায় কোনো সন্দেহ নেই যে এখন রক্ত দেওয়ার যে ব্যাপারটা আর কি, সচেতনতা মানুষের মধ্যে বেড়েছে। কিন্তু এই ব্যাপারটা আমি আসছি এই গ্রুপটার কাছে, ইয়াং জেনারেশনের ব্যাপারটাতে। অ্যাজ এ হোল চিত্রটা এরকম, এই যে রক্তদানের সচেতনতা বেড়েছে এটা কিন্তু সব জায়গায় সর্বত্র সমান নয়। আমরা আরবান এরিয়াতে, এডুকেটেড জায়গাতে যে পরিমাণ সচেতনতা দেখি সেগুলো কিন্তু দুর্গম গ্রামগুলোতে, দূরের গ্রামগুলোতে কিন্তু সেই সচেতনতা এখনও সেই জায়গায় পৌঁছয়নি। সাধারণ শিক্ষিত ইয়াং ছেলেদের মধ্যে রক্ত দেওয়ার একটা টেন্ডেন্সি এখন খুব বেশি করেই দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে লাগাতার প্রচারগুলো স্কুল কলেজে, বিভিন্ন জায়গাগুলোতে, টেকনিক্যাল কলেজগুলোতে, যেমন আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, এগুলোতে নিয়মিত প্রোগ্রাম হচ্ছে, সরকারের পক্ষ থেকে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন এনজিও যারা এই রক্তদানের বিষয়ে বা রক্তদান শিবিরগুলো করেন তারাও গিয়ে প্রচুর অনুষ্ঠান করছেন। তার ফলে সচেতনতা অনেকটা ইয়াং জেনারেশনের মধ্যে বেড়েছে। কিন্তু মানে দুঃখজনকভাবে আমরা এখনও সেই জায়গাটায় পৌঁছতে পারিনি যেখানে পেরুলে বলবো যে ইয়েস, যা আমাদের চাহিদা একদম সেই অনুযায়ী রক্ত আসছে, সেটা কিন্তু এখনও আমাদের আসেনি। তবে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে গ্রামের প্রান্তগুলোতে, একদম প্রান্তিক এরিয়াগুলোয় পৌঁছে যাওয়ার। রিসেন্টলি আমাদের একটা জেলা শাসকের দপ্তরে একটা মিটিং হয়, যেখানে সবার উপস্থিতিতে আমরা ঠিক করি প্রত্যেকটি ব্লক ভিত্তিক আমরা এই অনুষ্ঠানগুলো করব, বিভিন্ন সচেতনতার প্রোগ্রামও করব এবং সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরগুলোও করব। রক্তদান শিবির হলো, সেখানে রক্ত আপনারা যারা সংগ্রহ করলেন, করার পর সেটা নিয়ে আসা হলো ব্লাড ব্যাংকে। এবারে ব্লাড ব্যাংকে আসার পর মানে রক্তটা ঠিক কীভাবে সংরক্ষণ করা হয়, সংরক্ষণের যেমন ব্যবস্থা হয়, পাশাপাশি যে আমি আসছি পরের পর গ্রুপ ভাগ করা, এই যে পদ্ধতি বা এই যে সিস্টেমটা, এইগুলো কিভাবে হয়? মানে প্রথমেই তো ওটাকে সংরক্ষণের বিষয়টা মনে হয় সামনে আসে। হ্যাঁ, সবকটা ব্যাপারই সাইমেলটেনিয়াসলি মানে একসাথ চলতে থাকে। যেমন আমরা যখন রক্ত সংগ্রহ করি, হোল ব্লাড বলি, পুরো রক্তটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে ব্লাড ব্যাংকে নিয়ে আসার পর সেগুলো তার তাপমাত্রা মেনটেন করে, মানে কোল্ড চেন আমরা বলি, কোল্ড চেন মেনটেন করে রক্তটা নিয়ে এসে আমরা ওটাকে কম্পোনেন্ট সেপারেশন করি। আপনারা সবাই জানেন রক্তের মধ্যে মূলত দুটো ভাগ, একটা সেলুলার পার্ট আর একটা হচ্ছে প্লাজমা পার্ট। অর্থাৎ একটা কোষ থাকে আর একটা থাকে রক্ত রস বা প্লাজমা থাকে। আমরা এই হোল ব্লাডটাকে কম্পোনেন্ট সেপারেট করে আরবিসি মানে পিআরবিসি এবং প্লেটলেট, তার সঙ্গে সঙ্গে এফএফপি বা প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ক্রায়োপ্রেসিপিটেট, এই চারটে উপাদানে আমরা ভাগ করি। সবসময় ক্রায়োপ্রেসিপিটেট করা হয় না, মূলত এই তিনটে দিয়ে আমরা ভাগ করি। তারপর এক একটা জিনিস মানে তার অনুযায়ী তাকে সংরক্ষণ করা হয়। যেমন আরবিসিকে 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখতে হয়। সাধারণত আমরা যে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে সেই রাসায়নিক যেটা দিলে পরে রক্ত তরল থাকে, যে অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করি সচরাচর, সেটাতে 35 দিন অবধি রক্ত পিআরবিসিকে রাখা যায়। আর একটা হচ্ছে প্লেটলেট, সাধারণত 5 থেকে 7 দিন রাখা যায়, কিন্তু প্লেটলেটের টেম্পারেচারটা হচ্ছে আবার রুম টেম্পারেচার, অর্থাৎ 20 থেকে 24-এর মধ্যে থাকে। এবং এফএফপিটাকে কিন্তু -30 ডিগ্রির নিচে রাখতে হয়। তার কারণ হচ্ছে যে এফএফপিতে যে জিনিসটা মূলত থাকে, যার জন্য এফএফপি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরের জন্য। সেই ফ্যাক্টরগুলোকে সঠিকভাবে রাখতে গেলে পরে কিন্তু তার টেম্পারেচার -30-র নিচে রাখা খুব জরুরি। এবং এফএফপির লাইফ হচ্ছে 1 বছর, 1 বছর অবধি আমরা রাখতে পারি। ঠিক তেমনি ক্রায়োপ্রেসিপিটেটকেও আমরা একইভাবে 1 বছর ধরে রাখতে পারি। একদমই। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে রক্তের যে 4টে ভাগ, রক্ত সংগ্রহ করার পরে
সেটাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে এবং তারপর প্রয়োজন মতো যেরকম প্রয়োজনের রিকুইজিশন আসছে সেই মতো সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয়, এবং তার জন্য নির্দিষ্ট রক্ত, নির্দিষ্ট বিভাগের রক্ত সেটা রাখার জন্য একটা আলাদা করে তার টেম্পারেচার বা তার সিস্টেম টোটালটাই আছে। আচ্ছা, এই সমস্ত কাজটা কি আমাদের এখন যে এই যে আসানসোলের জেলা হাসপাতাল এখানে একদম, আমরা আসানসোল জেলা হসপিটাল 2017 থেকে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট করেছি এবং তখন থেকেই আমরা কম্পোনেন্ট দিচ্ছি। ইনফ্যাক্ট এখন আমাদের মানে মোটোটাই হচ্ছে, এমই হচ্ছে সারা ভারতবর্ষে আর কি সমস্ত ব্লাড ব্যাংকে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করা আর কি। সেই হিসেবে আমরা 2017 থেকেই কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি হয়েছে এবং কাজ চলছে সেই মতো। খুব স্বাভাবিকভাবে এই যে আমরা যেটা সাধারণভাবে যেটা বুঝতে পারি যে এ গ্রুপ, বি প্লাস, বি পজিটিভ ইত্যাদি এই ধরনের যে গ্রুপগুলো আমরা ইন জেনারেল শুনতে পাই, এই যে গ্রুপ ভাগটা, ডিভাইডেশনটা, সেটা কখন করা হয়? মানে সেটা কি নিয়ে আসার পরে প্রথমেই কি এই গ্রুপ বিভাজনের কাজটা শুরু হয়ে যায়? একদম আমি বলি আর কি, আমরা ব্লাড নিয়ে আসার পর সমস্ত কাজগুলো সাইমেলটেনিয়াসলি চলতে থাকে। আমাদের টিম আছে আর কি, এক একটা টিম এক একটা কাজে নিয়োজিত করা হয়। ব্লাড গ্রুপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবিও গ্রুপিং এবং RH টাইপিং বলা হয়। আপনারা সবাই জানেন আর কি, অ্যান্টিজেনের ভিত্তিতে আমাদের শরীরে মানে রক্তে মূলত দুটি অ্যান্টিজেনকে নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা থাকে। একটা A অ্যান্টিজেন এবং একটা হচ্ছে বি অ্যান্টিজেন। যে সেলের গায়ে A অ্যান্টিজেন লাগে তার ব্লাড গ্রুপ A, যার গায়ে B লাগে সেই ব্লাড গ্রুপ B, যার AB দুটোই লাগে তাকে AB বলা হয়, এবং যার কোনো অ্যান্টিজেন থাকে না সেটা হচ্ছে O। অ্যাপার্ট ফ্রম দিস ইজ ABO গ্রুপিং। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে RH গ্রুপিং। RH যদি থাকে তাহলে আমরা বলি RH প্লাস, এবং RH যদি না থাকে তাহলে আমরা বলি RH নেগেটিভ। এই ব্লাড গ্রুপিংয়ের ব্যাপারটা কিন্তু সঙ্গে সঙ্গেই চলতে থাকে, কারণ কম্পোনেন্ট সেপারেশন হয়ে যাওয়ার পর ব্লাডটাকে যখন আমরা সংরক্ষণ করি তখন সাধারণত গ্রুপের বিচার করে আমরা সেইভাবে রাখি আর কি। ওই প্যারামিটারেই রাখা হয়। এই গ্রুপে A প্লাস এরকম, A নেগেটিভ এরকম, B নেগেটিভ পজিটিভ এখানে থাকছে, B নেগেটিভ এভাবে থাকছে, এইভাবে সাজিয়ে রাখা হয়। তাহলে সঙ্গে সঙ্গে দিতে অনেক সুবিধা হয় এবং খুঁজে পেতেও সুবিধা হয় মনে হয়। খুব স্বাভাবিকভাবেই এবার রক্ত এলো, তারপর সেটা গ্রুপ অনুযায়ী ভাগ করা হলো। এবার রক্ত দেওয়ার ক্ষেত্রে যে রক্তের যে প্রয়োজন, যে রোগীর রক্তের প্রয়োজন, সেই অনুযায়ী মানে কি সমস্যা থাকতে পারে রক্ত দেওয়ার ক্ষেত্রে, কিভাবে ওটাকে আমরা শর্ট আউট করি। ঠিক, দেখুন, এই ছাড়াও ব্লাড গ্রুপিং, কম্পোনেন্ট সেপারেশন ছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট আমরা করি, সেটাকে বলে TTI, ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন। রক্তের মাধ্যম দিয়ে কিন্তু বেশ কিছু রোগ ডোনারের শরীর থেকে রিসিপিয়েন্ট মানে রোগীর শরীরে চলে যেতে পারে। সেক্ষেত্রে 5টি রোগ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে HIV, একটা হচ্ছে হেপাটাইটিস B, C, VDRL মানে সিফিলিস এবং ম্যালেরিয়া। এই টেস্টগুলোও কিন্তু আমরা করে রাখা হয়। এই টেস্টগুলো যখন নেগেটিভ হয় সেই ব্লাডকেই আমরা সংরক্ষণ করি। যখন এই টেস্ট পজিটিভ হয়ে যায় তখন কিন্তু সেই ব্লাডটাকে আমাদের ডিসকার্ড করা হয়। কিছু নিয়ম নীতি আছে, একদম স্ট্রিক্টলি সেই নিয়ম নীতির প্রতি অ্যাডহেয়ার করে আমরা ওগুলোকে ডিসকার্ড করি। তো যখন আমরা সেই ক্ষেত্রে ডাক্তারবাবু, এই যে রক্তটা যেটা কালেক্ট করে নিয়ে আসা হলো, যদি এই আপনি যে রোগগুলোর নাম বললেন এইগুলো যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি পুরো রক্তটাই বাদ হয়ে যায় না? সেখান থেকে পুরো রক্তটাই তাকে ফেলে দেওয়া হয়। তার সমস্ত প্রিকশন মেনে, SOP আমরা বলি স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর, সেটা মেনে সেটাই রক্তটাকে ডিসকার্ড করা হয়। এক্ষেত্রে আর একটা জিনিসও আমি জানিয়ে দিই, এটা খুবই পার্টিনেন্ট, জানা দরকার। সেটা হচ্ছে যে যখন কোনো পজিটিভ আছে, ধরুন একটা ব্লাড আমরা নিয়ে এলাম এবং এই TTI টেস্ট করতে গিয়ে দেখলাম HIV পজিটিভ আছে, তখন কি করি? এটা একটা প্রশ্ন মানুষের মনে থাকে আর কি। এক্ষেত্রে আমরা নিয়ম হচ্ছে, আমরা যখন ব্লাড সংগ্রহ করি তখন আপনারা দেখবেন ডোনারের নামের পাশাপাশি তার ফোন নাম্বারটা, তার ব্যক্তিগত ফোন নাম্বারটাও আমরা নিই। পজিটিভ হলে পরেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা হয়, যোগাযোগ করে তাকে ব্লাড ব্যাংকে ডাকা হয় এবং হসপিটালে তার টেস্টকে আবার রিপিট করা হয়, এবং সেক্ষেত্রেও যদি পজিটিভ আসে তখন তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা আমরাই বহন করেন এবং শুরু করে দেন একদম সমস্ত কিছু সেইভাবে ট্রিটমেন্ট করা, এবং এটা অত্যন্তভাবে এটাকে সিক্রেসি মেনটেন করা হয়। তিনি আর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ছাড়া আর কেউ কিন্তু এই ব্যাপারটা জানান না। খুব স্বাভাবিকভাবেই একটা রোগীকে যখন রক্তটা দেয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা থাকতে পারে? মানে রক্ত দেওয়ার পরে প্রাথমিকভাবে কি আমরা করি আর কি অ্যাকচুয়ালি। তো আমরা যেটা করি আর কি, যখন কোনো ব্লাডের রিকুইজিশন আসে, অর্থাৎ যখন আপনারা স্যাম্পল এবং ওই রিকুইজিশন ফর্মটা ব্লাড ব্যাংকে জমা দেন, তখন স্যাম্পলটা নিয়েই আমরা প্রথমে স্যাম্পলটার গ্রুপটা কনফার্ম করি। তারপর গ্রুপ কনফার্ম করার পর সেই গ্রুপের রক্ত আমরা নিয়ে এসে তারপর সেটাকে ক্রস ম্যাচ করি, অর্থাৎ
যে রক্তটা রুগীর আছে সেই রক্তর সঙ্গে যে রক্তটা আমরা দিচ্ছি সেই রক্তটা ঠিক মতো কম্প্যাটেবল হচ্ছে কিনা, অর্থাৎ ঠিক হচ্ছে কিনা, সেটা আমরা কিন্তু ভালো মতোভাবে টেস্ট করে দেখা হয়। কারণ তা না হলে পরেই কিন্তু সিভিয়ার রিয়াকশানের সম্ভাবনা থাকে। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন একজন এ পজিটিভ পেশেন্টের ব্লাড, পেশেন্টের রুগীর গ্রুপ হচ্ছে এ পজিটিভ, আমরা তাকে ভুল করে বা কোনো ব্লাড ব্যাংক তাকে ভুল করে বি পজিটিভ ব্লাড দিয়ে দিল, কোনো একটা ক্ষেত্রে কোথাও ক্লারিক্যাল এরর হলো বা টেকনিক্যাল এরর হলো, হোয়াট এভার ইট ইজ হলো, তাহলে কিন্তু সিভিয়ার রিয়াকশান হবে, আমরা বলি হিমোলাইটিক রিয়াকশান, অর্থাৎ রক্তের কোষগুলো কিন্তু ভেঙে যাবে পেশেন্টের শরীরে এবং তার কনসিকোয়েন্স হিসেবে কিন্তু সেই রোগীর মৃত্যু অবধি হতে পারে। সুতরাং এই স্টেপটা আমাদের কাছে ভীষণ 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 যে কোনো ব্লাড সেন্টারের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্রস ম্যাচিং একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এটা পার্ট বা বিষয়। তো সেই ক্ষেত্রে এই যে আপনারা ক্রস ম্যাচ করছেন, তারপর কি হচ্ছে? ক্রস ম্যাচ করে হয়ে যাওয়ার পর তারপর সেই ব্লাড মানে সিলেক্ট করা হয়, কোন ব্লাডটা সিলেক্ট করা হচ্ছে এবং তার সমস্ত কিছু চেক করা, তার এক্সপায়ারি ডেট ফেট চেক করে সেটা পেশেন্ট পার্টির হাতে দেওয়া হয়। এই ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, মানে বাই চান্স যদি ম্যাচ না হলো বা সেই ক্ষেত্রে কি করেন? দেখুন, আমাদের আর একটা ব্যাপার আছে, আমরা ডাক্তাররা, এরা চিকিৎসকরা বা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকেই জানেন, কোনো একটি পেশেন্টকে যখন ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, রক্ত চালাতে হয়, তখন তার আগে কিন্তু পেশেন্ট যিনি চালাবেন সেই সিস্টার বা সেই কনসার্ন ডাক্তার তিনি কিন্তু ফেট চেক করবেন। তিনি আবার ব্লাডের ব্যাগটি নিয়ে তার গ্রুপ দেখবেন, পেশেন্টের গ্রুপ দেখবেন, দুটো মিলছে কিনা দেখবেন, ব্লাড ব্যাগের এক্সপায়ারি ডেট দেখবেন, সে ডেটের মধ্যে আছে কিনা, রক্তটা নিয়ে পরীক্ষা করে দেখবেন সেই রক্তের মধ্যে কোনো ক্লট আছে কিনা বা রক্তের কালার চেঞ্জ হয়েছে কিনা। এই সমস্ত ব্যাপারগুলো যখন ঠিকঠাকভাবে তো মিলে যাবে তখনই কিন্তু রক্তটা চালাতে হবে। এত কিছুর পরেও, এত কিছু মিলিয়ে যাওয়ার পরেও এ পজিটিভে পেশেন্টকে এ পজিটিভ ব্লাড দিয়েও আমরা অনেক সময় দেখতে পাই রিয়াকশান হচ্ছে। সেগুলো কিন্তু হিমোলাইটিক নয়, অনেক সময় অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। তো সেক্ষেত্রে রক্ত বন্ধ করে এবং তার জন্য যে চিকিৎসাগুলো আছে সঙ্গে সঙ্গে সেগুলো চালু করা হয়। একদমই। আচ্ছা, এই ক্ষেত্রে এই যেমন ধরুন হিমোফিলিয়া বা এই ধরনের আর কি রোগ, মানে কি সংক্রমণ এই ধরনের, এই যে রক্ত যখন একজনের শরীর থেকে আর একজনের শরীরে দেয়া হচ্ছে, এই না, রক্ত দিয়ে হিমোফিলিয়া হয় না। আচ্ছা, মানে রক্তজনিত যে রোগগুলোর কথা আপনি বলতে চাইছেন, দেখুন রক্তজনিত যে রোগগুলো আমরা মোটামুটি মোকাবিলা করি তার মধ্যে কমনেস্ট হচ্ছে, আসলে রক্তকে আমি একটু আগেই বলছিলাম রক্তের দুটি ভাগ আছে, একটা সেলুলার পার্ট, একটা হচ্ছে রস মানে প্লাজমা পার্ট, রক্ত রস বা প্লাজমা। সেলুলার পার্টের মধ্যে আরবিসি লোহিত রক্তকণিকা রয়েছে, ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকা রয়েছে এবং প্লেটলেট অনুচক্রিকা রয়েছে। তো এই এক একটা ভাগে কিন্তু এক একটা রকমের রোগ হতে পারে। যে কমনেস্ট সবথেকে যেটা বেশি আমরা পাই রক্তের রোগ সেটা হচ্ছে অ্যানিমিয়া। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, যে হিমোগ্লোবিন শরীরে আমাদের অক্সিজেনটা বহন করে নিয়ে যায়, প্রত্যেকটি কোষে কোষে পৌঁছয়। কোনো কারণে সেই হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায় বা কোনো কারণে সেই হিমোগ্লোবিনের যদি কোনো গঠনগত ত্রুটি থাকে তাহলে সেই হিমোগ্লোবিন ভেঙে যাবে, সেই হিমোগ্লোবিন থাকবে না, তখন তার হিমোগ্লোবিন কমে যাওয়াকে বা অক্সিজেন না নিয়ে যাওয়ার ক্ষমতাকে আমরা বলি অ্যানিমিয়া। সবথেকে বেশি আমরা মূলত অ্যানিমিয়াই দেখতে পাই। এছাড়া এই অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে, নিউট্রিশনাল হতে পারে। যে সমস্ত গরিব বা অনুন্নত দেশে প্রধান কারণ হচ্ছে ঠিকমতো না খাওয়া, নিউট্রিশনের অভাব, সেখান থেকে অ্যানিমিয়া ইজ ভেরি কমন। এছাড়া যে কোনো ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলোতেও কিন্তু রক্তের পরিমাণ কমে যেতে পারে বা অ্যানিমিয়া হতে পারে। এছাড়া আর একটা হচ্ছে হিমোগ্লোবিনের আরেকটি রোগ আছে, হিমোগ্লোবিনোপ্যাথির মধ্যে বলা হয় থ্যালাসেমিয়া, যেটা দেখবেন যেটা আমাদের রক্তের যে এত চাহিদা তার মূলত কারণ হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর বার্ডেন। ভারতবর্ষ এমন একটি দেশ যাকে বলা হয় ক্যাপিটাল অফ থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার ক্যাপিটাল বলা হয় ভারতবর্ষকে। এত বেশি রোগী, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি রোগী কিন্তু এই ভারতবর্ষেই আছে থ্যালাসেমিয়া। আচ্ছা, সুতরাং থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য কিন্তু অনেকটা ব্লাডই, রক্তই প্রায় আমাদের আসানসোল থেকে আমি বলতে পারি বছরে প্রায় 4,500 থেকে 5,000 মতো ব্লাড ওদের জন্যই, শুধু থ্যালাসেমিয়া পেশেন্টের জন্যই লাগে। তা রক্তের কমন রোগের মধ্যে ভারতবর্ষে থ্যালাসেমিয়া অবশ্যই পড়বে। এটা একটা জিনগত রোগ যেটাতে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা, গঠনটা ঠিক থাকে না বলে হিমোগ্লোবিন প্রিম্যাচিওরলি আগেই ভেঙে যায়, তার ফলে শরীর কখনো ভালোভাবে অক্সিজেন পায় না। তো এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে এটা একটা জিনগত রোগ, তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কি তাহলে তাদের যারা বাবা মা সেখান থেকেই কি এটা? একদম। সুতরাং থ্যালাসেমিয়াকে আটকাতে গেলে যেটা করতে হবে, থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ডিটেক্ট করতে হবে। আমাদের মোটো এখন বা আমাদের প্রিন্সিপালি এখন তাই
আমরা প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া করার জন্য কিন্তু সমস্ত মানে অনেক প্রকল্পই চালু হয়েছে আমাদের সরকারের, এবং সেগুলো নিয়ে আমরা বিভিন্ন কলেজে যাদের যে সমস্ত যুবক যুবতীদের এখনও বিবাহ হয়নি তাদেরকে একটা টেস্ট আমরা করতে বলি, বা আমরা তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে এই হসপিটালেই সেই টেস্টটা করি, HPLC বলে। সেটা দিয়ে আমরা বুঝতে পারি কারা থ্যালাসেমিয়ার বাহক আছে। সেক্ষেত্রে আপনাকে সচেতন হয়ে যেতে হবে। আজকে আমি যদি থ্যালাসেমিয়ার বাহক থাকি এবং আমি যদি অবিবাহিত থাকি, তাহলে আমি বিয়ে করার সময় সবসময় দেখব যে আমার পার্টনার যিনি হতে চলেছেন তিনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের বিবাহ হলে পরে কিন্তু 25% সম্ভাবনা থাকে তার থ্যালাসেমিয়া বাচ্চা হতে পারে, কিন্তু এটা একটা সম্ভাবনা থেকে যায়। একদমই। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছেন SDTVর অনুষ্ঠান ডক্টর অনলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। তবে তার আগে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করুন। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব চ্যাটার্জি, আর আপনারা দেখছেন SDTVর অনুষ্ঠান ডক্টর অনলাইন। আপনারা যারা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে চান, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সেগুলো জানাতে পারেন। ডাক্তারবাবু, এবারে যে প্রশ্নটাতে আসবো সেটা হচ্ছে যে এই যে রক্তের চাহিদা এবং রক্তের যোগান, অনেক সময় বলতে শোনা যায় যে ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিস চলছে, বা বিভিন্ন সময় ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ব্লাড ক্যাম্প করানোর জন্য, ব্লাড ডোনেশন ক্যাম্প করানোর জন্য একটা করে আবেদনও কখনো কখনো করা হয়। তো এই যে চাহিদা এবং সেই চাহিদা পূরণ, এই যে ব্যালেন্সটা, এটা মানে আমাদের জেলাতে বা রাজ্যে ঠিক কীরকম পর্যায়ে রয়েছে? একদম, মানে আপনার এই প্রশ্নটার মধ্যেই খানিকটা উত্তর আছে। আপনি বললেন যে রক্তদান শিবির করার আবেদন নিয়ে ব্লাড ব্যাংক থেকে আপনাদের কাছে আসছে। এইখানেই সমস্যাটা। এখনও আমাদের মধ্যে সেই সচেতনতাটা তৈরিই হয়নি যে রক্তের যোগান একমাত্র মানুষকে মানুষই দিতে পারে। অর্থাৎ রক্তদান শিবির এটা স্পন্টেনিয়াসলি নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে করতে হবে, এবং না করলে রক্তের যোগান কখনোই স্বয়ংসম্পূর্ণ হবে না। এই যে চাহিদা এবং যোগানের যে ক্রাইসিস বা ইমব্যালেন্স, ভারসাম্য যে রক্ষা না হওয়াটা, তার জন্য প্রতিটি গরমে প্রতি সামার সিজনে এবং বিভিন্ন অকেশনে, কোনো পুজোর সময়টা, গরমের সময়, পরীক্ষার সময়, এগুলো বা ইলেকশনের সময় ব্লাড ব্যাংকে ভয়ঙ্কর রক্তের সংকট। প্রচন্ড গরম পড়লেও মনে হয় এই সমস্যাটা। একদম, গরমকালে স্কুল কলেজ বন্ধ থাকে, লোকের মনে একটা ভীতি আছে যে এই গরমে এমনিতেই ঘাম বেরিয়ে যাচ্ছে, বা রক্তও যদি বেরিয়ে যায় তাহলে হয়তো আমরা বাঁচবো না। এই ধরনের যে ভুল ধারণাগুলো আছে, এগুলো এখন আমরা ভাঙতে পারিনি। আমি সারা ভারতের একটা চিত্র দিই। প্রায় 1.5 কোটি 1.5 crore ব্লাড আমাদের প্রতি বছর লাগে। আর ভাবুন, 150 কোটির দেশে এই 1.5 কোটি ব্লাড কিন্তু আমরা যোগান দিতে পারি না। 1% অফ দ্য পপুলেশন, 1 to 1.2% অফ দ্য পপুলেশন যদি রক্তদান করে, তাহলে কিন্তু কোনো পেশেন্ট, কোনো রোগী রক্তের অভাবে কোনো বিপদের সম্মুখীন হবে না। কিন্তু সেই জায়গাটায় আমরা এখনও পৌঁছতে পারিনি। আমি শুরুতেই বলছিলাম, একদম প্রোগ্রামের শুরুতেই আপনার এই প্রশ্নটা ছিল যে এই সচেতনতা কিন্তু এখনও আমরা সর্বত্র পৌঁছে দিতে পারিনি। অন্যদিকে দেখুন, উল্টো দিকে দেখুন, চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। কারণ এখন হচ্ছে যে আমরা আমাদের এই স্বাস্থ্য পরিষেবাকে অনেকটাই ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। অনেক বড় বড় অপারেশন এই সমস্ত জেলা শহরগুলোতে হচ্ছে, তার জন্য রক্তের চাহিদা বাড়ছে। প্রচুর পরিমাণ মানুষ এখন স্বাস্থ্য পরিষেবার আন্ডারে এসছেন, তার ফলে অনেক নতুন রোগ ডিটেকশান হচ্ছে, অনেক অ্যানিমিয়া ডিটেকশান হচ্ছে, যেগুলোকে রক্ত দিয়ে ট্রিটমেন্ট করার প্রয়োজন হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ফলেও কিন্তু বিভিন্ন পথ দুর্ঘটনার বাড়ছে, যত ট্রাফিক বাড়ছে তত পথ দুর্ঘটনা বাড়ছে, তত রক্তের প্রয়োজন বাড়ছে। ক্যান্সারের পরিমাণও হয়তো ডিটেকশানের পরিমাণ, ট্রিটমেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে। রেগুলার কেমোথেরাপি নিলে পরে কিন্তু তার একটা রক্তের প্রয়োজন হয়। আপনি আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে অনেকগুলো ডায়ালিসিস সেন্টার তৈরি হয়ে গেছে এই আসানসোলের মতো শহরেই। অর্থাৎ কিডনির রোগ কিন্তু অনেক বেড়ে গেছে, এবং কিডনির রোগে আমি যেটা আগে বলছিলাম, রক্তের পরিমাণ কিন্তু কমে যায়, রক্তের প্রয়োজন হয়ে যায়। আর একটা খুব সিরিয়াস সমস্যা আছে, সেটা হচ্ছে রেশনাল ইউজ অফ ব্লাড। রক্ত কি আমরা সঠিকভাবে ব্যবহার করছি? কোনো ক্ষেত্রে রক্তের প্রয়োজন না থাকলেও কি আমরা রক্ত দিচ্ছি?
এই জায়গাটাতেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে এনে দিয়েছে আমাদের চিকিৎসকদের। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে চাহিদা যেমন বাড়ছে, সেই তুলনায় সেই কম্পেয়ারে তুলনামূলকভাবে কিন্তু আমরা রক্তের যোগানটা রাখতে পারছি না। একদমই স্বাভাবিকভাবে এই যে রক্ত মানুষের শরীরে তো একটা অত্যন্ত জরুরি, মানে যেমন আমাদের কিডনি, হার্ট ইত্যাদি ইত্যাদি, সেরকম এটাও খুব জরুরি। তো এটার অ্যাকচুয়াল ভূমিকাটা মানে কিভাবে আমাদের শরীরে আমরা যারা কিভাবে কাজ করে রক্তটা? দেখুন, রক্ত হচ্ছে একটা অর্গান, তাই না? আমরা রক্ত দেওয়াটাকে অলমোস্ট অর্গান ট্রান্সপ্লান্টেশনের সঙ্গেই কম্পেয়ার করি বা সেইভাবেই সমস্ত কিছু বিচার করি। রক্ত হচ্ছে একটা লিকুইড কানেকটিভ টিস্যু, যেটা অনেকটা আগেকার দিনের নদীর মতো। যখন রাস্তাঘাট ছিল না, এত প্লেন জাহাজ কিছু ছিল না, তখন এই নদীই ছিল আমাদের পরিবহনের একমাত্র জায়গা, যেখান দিয়ে নৌকা টৌকা করে আমরা বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দিতাম। রক্তের মাধ্যমেও কিন্তু হার্টের সাহায্যে, মানে হার্ট থেকে এই অক্সিজেন থেকে শুরু করে সমস্ত নিউট্রিশনাল এলিমেন্টস সমস্ত আমাদের কোষে কোষে পৌঁছে দেওয়া হয়। আবার ঠিক কোষ যে বর্জ্য পদার্থগুলো তৈরি করে, ওয়েস্টগুলো তৈরি করে, সেগুলো কিন্তু রক্তের মাধ্যমেই কিডনি দিয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এটা মূলত আরবিসি এবং এই যে অক্সিজেন সরবরাহের ব্যাপারটা হচ্ছে আরবিসি এবং হিমোগ্লোবিনের কাজ। এছাড়াও ডব্লিউবিসি যেটা থাকে, মানে শ্বেতকণিকা যেটা থাকে, সে আমাদের শরীরের ডিফেন্সে মানে শরীর সাহায্য করে। এবং প্লেটলেট যেগুলো থাকে সেগুলো আমাদের রক্ত যখন ক্ষরণ হয় সেই রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। একদম, আমি ওই রক্তক্ষরণের একটা প্রশ্ন আলাদা করে আছে, সেখানে আসছি। পাশাপাশি এছাড়া আর কি কি? এছাড়াও ব্লাডের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে সেগুলো আমাদের রক্ত ক্ষরণ হলে পরে রক্ত প্রতিরোধ করতে সাহায্য করে। রক্ত ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। একদমই ঠিক কথা। এবার আসি আপনার ওই প্রসঙ্গে, যে এই যে সাধারণভাবে আমরা খেলতে গিয়ে পড়ে গিয়ে অনেক সময় ছড়ে টড়ে যাই, বা অনেক ক্ষেত্রে অনেক কিছু কাজ করতে গিয়ে বা কেটে যায়। অনেক সময় দেখা গেছে সেভিং করতে গিয়ে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সেভিং করতে গিয়েও কেটে যায়। কিন্তু যেটা কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে এই কেটে যাওয়া বা রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, রক্ত একবার বেরোতে শুরু হলে, এই যে সমস্যাটা, এটা মূলত কি কি কারণ বা এর প্রতিকারই বা কী? দেখুন, মূলত রক্তক্ষরণ যেটা হয় সেটা হচ্ছে যে রক্তের ক্লটিং ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ রক্ত জমাট বাঁধছে না ঠিক করে। তো সুতরাং আমাদের দেখতে হবে রক্ত জমাট বাঁধায় কে, সেই জায়গাতেই সমস্যাটা তৈরি হচ্ছে। যেটা কমনেস্ট কজ বা যেটা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে একটা জিন ঘটিত রোগ, যেখানে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 যেটা ব্লাড ক্লটিংয়ের জন্য, রক্ত জমাট বাঁধার জন্য এসেনশিয়াল, সেটা থাকে না। এবং এটা অল্প বয়স থেকেই আমরা লক্ষ্য করতে থাকি যে বাচ্চা পড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে রক্ত বন্ধ হচ্ছে না, বা অনেক সময় কোনো জয়েন্টগুলো, হাঁটু বা এলবো, এই সমস্ত জয়েন্টগুলো ফুলে যাচ্ছে রক্তক্ষরণ হয়ে, এগুলো হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগের চিকিৎসাটা কিন্তু মূলত ওই ধরনের যে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, হিমোফিলিয়া A, B থাকে, ফ্যাক্টর 8, 9, সেই পার্টিকুলার ফ্যাক্টরটা দিয়েই ট্রিটমেন্ট করা হয়। আগেকার দিনে এই যে আমি বললাম একটা আমরা কম্পোনেন্ট তৈরি করি FFP অ্যান্ড ক্রায়োপ্রেসিপিটেট, এই FFP দিয়ে কিন্তু আগে ট্রিটমেন্ট হতো, কিন্তু এখন আর্টিফিশিয়ালি রিকম্বিনেন্ট টেকনিকে আর কি এই সমস্ত ফ্যাক্টরগুলো বানানো হচ্ছে এবং এগুলো দিয়ে হিমোফিলিয়ার চিকিৎসা করা হয়। হিমোফিলিয়া ছাড়াও আরেকটা যে কারণে রক্ত জমানো, সেটা হচ্ছে প্লেটলেটের যদি অভাব হয়, সেটাকে আমরা বলি আমাদের ডাক্তারি পরিভাষায় থ্রম্বোসাইটোপিনিয়া যদি হয়। সেই থ্রম্বোসাইটোপিনিয়াও নানা কারণে হতে পারে। কোনো কারণে আমাদের যেটা অস্থিমজ্জা থেকে, যেখান থেকে রক্ত তৈরি হয়, সেই অস্থিমজ্জার কাজ যদি কোনোভাবে বিঘ্নিত হয় কোনো ওষুধ বা কোনো রোগের দ্বারা, তাহলে আমাদের এই প্লেটলেট তৈরি হওয়া বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও কিছু জন্মগত ত্রুটি থাকে প্লেটলেটের, তার জন্যও কিছু রোগ আছে, সেগুলোতে প্লেটলেট কমে যেতে পারে, তখনও কিন্তু রক্তক্ষরণ হতে থাকে। এছাড়াও আরও অনেকগুলো ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে, এগুলোও হতে পারে। ইকোস্প্রিন জাতীয় ওষুধ যারা খায়, দেখবেন হার্টের জন্য ইকোস্প্রিন দেওয়া হয়, সেই ধরনের, বা হেপারিন দেওয়া হয়, সেগুলোতেও কিন্তু সেই ওষুধ যারা খায় তাদেরও কিন্তু একটা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। ইমিডিয়েটলি কি করবে যদি এরকম হয়? তখন সঙ্গে সঙ্গে যেটা নিয়ম হচ্ছে, সেই জায়গাটা যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটা চেপে ধরা বা ব্যান্ডেজ করা, বা যে হাতে বা পায়ে যদি হয় সেই জায়গাটাকে এলিভেট করে তুলে ধরে রাখা, কারণ তাহলে তুলে ধরে থাকলে পরে ব্লিডিংটা অনেকটাই কমে যায়। এবং অবশ্যই তাতেও যদি রক্তক্ষরণ বন্ধ না হয়, তাহলে পরে চিকিৎসকের বা কোনো হসপিটালের সাহায্য নিয়ে অবশ্যই নিতে হবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং ওটা ডায়াগনোসিস করতে হবে কেন এই রক্তক্ষরণটা হচ্ছে। একদমই। রক্তদানের ক্ষেত্রে বিভিন্ন যে শিবির হয়, সেই শিবিরে দেখা গেছে প্রচুর মানুষ রক্ত দিতে আসে। তো রক্ত দেওয়ার ক্ষেত্রে এবং রক্ত গ্রহণের ক্ষেত্রে
মিনিমাম কোন কোন প্যারামিটার বা কি কি জিনিস প্রতিবন্ধকতা ইত্যাদি কি কি বিষয়গুলো নজরে রাখা হয়? না, একদম ঠিক। রক্ত দেয়া, ব্লাড ট্রান্সমিশন আমরা সবসময় বলি ইজ ভেরি রিস্কি, এবং এটা হচ্ছে শেষ অস্ত্র। যখন কোনোভাবে আমরা রক্ত বাড়াতে পারছি না, তখন কিন্তু ব্লাড ট্রান্সমিশন বা রক্ত দেওয়ার ব্যাপারটা আসে অবশ্যই। সুতরাং রক্ত অ্যাকচুয়ালি বেসিক্যালি ইটস আ ড্রাগ, ইটস আ মেডিসিন, তাই না? সুতরাং একটা মেডিসিনের গুণগত মান ঠিক রাখার জন্য কি দরকার, যে যেখান থেকে প্রোডাক্টটা আসছে সেই জায়গাটা দেখা, অর্থাৎ ডোনারকে। এই যে আমরা ডোনারকে এত প্রশ্ন করি, ডোনার স্ক্রিনিং বলে, ডোনারকে এত প্রশ্ন করি, তার মেডিকেল চেক আপ করা হয়, তার প্রেশার দেখা হয়, এই একটাই কারণে, যাতে ঠিক ঠিক কোয়ালিটির ব্লাড আমরা পাই। একজন ডোনারের যেগুলো মিনিমাম অনেক ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে মিনিমাম এসেনশিয়াল যেগুলো, একটা হচ্ছে বয়স 18 থেকে 65, এই বয়সের লোকজন রক্তদান করতে পারেন। মিনিমাম ওয়েট হতে হবে 45 কেজি, এবং অবশ্যই হিমোগ্লোবিনের মাত্রা থাকতে হবে 12.5-এর ওপর। এছাড়াও যাদের হার্টের রোগ আছে, কিডনির রোগ আছে, লিভারের রোগ আছে, বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ এপিলেপসি টাইপের যেগুলো রোগ আছে, বা কোনো টিউমার আছে মাথায়, ব্রেনে, তারা কিন্তু কোনোদিন রক্তদান করতে পারেন না। মূলত যে প্রশ্নটা আসে ডায়াবেটিস এবং হাইপারটেনশন নিয়ে, একদমই এখানে আপনাকে আমরা একদম, যেহেতু আমাদের সময় কম, আমরা পরের একদম শেষ প্রশ্নে চলে যাচ্ছি। যেহেতু আপনি বারবার হাইপারটেনশনের বিষয়টা বলছিলেন, এই যে হাইপারটেনশন, এটা অ্যাকচুয়ালি কি, বা এটা থেকে বাঁচারই বা কি? যেহেতু এটা রক্তের সঙ্গে, এমনিতেই ডাক্তারবাবুরা বলে থাকেন ব্লাড প্রেশার হাই আছে, এই বিষয়টা। হ্যাঁ, আপাতত এটা রক্তের সম্পর্কে হলে বলে এটা কোনো রক্তের রোগ নয়, মূলত এটা হচ্ছে হার্ট এবং আর্টারি ভেসেলসের রোগ। আমাদের যখন বয়স বেড়ে যায়, তখন এই আর্টারি বা ভেন্সের এগুলোর নমনীয়তা অনেক কমে যায়, ইলাস্টিসিটি অনেক কমে যায়, তারপরে রিজিড হয়ে যায়। তখন ওই রিজিড নলের মধ্যে দিয়ে রক্তকে পাঠাতে গেলে পরে অনেক বেশি চাপের মধ্যে পাঠাতে হয়। এছাড়াও হরমোনাল ব্যালেন্স যদি ঠিকঠাক মতো না থাকে, বয়স হয়ে গেলে পরে হরমোনাল ব্যালেন্সও কমে যায়। এই সমস্ত মিলিয়ে কিন্তু একটা ব্লাড প্রেশার তৈরি হয়। আমাদের যেটা জানানোর ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমার আর লাইফস্টাইলটা, আমি কিভাবে আমার জীবনটা কাটাচ্ছি, এর ওপর কিন্তু হাইপারটেনশনটা প্রচুর নির্ভর করে। এই যে মাত্রাতিরিক্ত সিগারেট খাওয়া বা মদ্যপান করা, বা একদম এক্সারসাইজ না করা, সারাক্ষণ মোবাইল ঘাঁটা বসে বসে, কিছু না করা, এবং অত্যধিক স্ট্রেস, আজকাল কাজের স্ট্রেস অনেক বেড়ে গেছে, এই ব্যাপারগুলোতে কিন্তু এই হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এই জন্য আমরা বলি রেগুলার একটা এক্সারসাইজ করুন, মিনিমাম 20 মিনিট একটা এক্সারসাইজ করুন, সিগারেট খাবেন না, এবং ফাস্ট ফুড খাবেন না, অতিরিক্ত তেল জাতীয় খাবার খাবেন না। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সাহায্য করে ব্লাড প্রেশারটা কমিয়ে দিতে। একদমই। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতেই হচ্ছে। আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা সেগুলো আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। আজকে এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন এসডি টিভিতে।